আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আজ আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বহুল আলোচিত একজন নেতার একটি বক্তব্য শোনার পর বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমার ভীষণ একটি মানসিক পীড়া তৈরি হলো। জানিয়ে আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। সংক্ষেপে তার কয়েকটি কথা আমি উল্লেখ করছি আপনাদের সামনে। সর্বপ্রথম সেই নেতার নাম হলো রাশেদ খান, যিনি নব্য বিএনপি অর্থাৎ বিএনপিতে নিজের দল ভেঙে জয়েন করা একজন ব্যক্তি। তিনি কয়েকটি কথা বলেছেন যে জামাত ইসলাম একটা অমানুষের দল। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের চেয়ে ফ্যাসিস্ট হবে। তাদের রাজনীতি করার অধিকার ছিল না, তাদের হাতে রয়েছে ৭১-এর রক্তের দাগ। জিয়াউর রহমান তাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন, একই সাথে বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি শেখানোর জন্য সাথে রেখে রেখে ভালো করার চেষ্টা করেছেন, কিন্তু তারা ভালো হয়নি। তারা বিএনপিকে ১৬ দিনে পতনের হুমকি দেওয়া, অথচ ১৬ বছরে তারা তাদের অফিসের তালা খুলতে পারেনি। বেগম খালেদা যে তাদেরকে ভালো করার যে চেষ্টা করেছে তার ফল তো পায়নি, বরং তাদের উল্টো ৩টি চিত্র মানুষের সামনে ভেসে উঠেছে। একটা হলো তাদের প্রকাশ্য একটি চরিত্র, যারা প্রকাশ্যে জামাত বা শিবির করে। আরেকটি তারা সাধারণ মানুষের বেশে গুপ্ত জামাত করে। আরেকটি তারা প্রেশার গ্রুপ হিসেবে বুদ্ধিজীবী নামহীন গুপ্ত জামাত। ভাষাগুলো আরও কর্কশ, নির্মম, স্ল্যাং, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং খুবই ভয়ানক আকারে উনি উপস্থাপন করেছে। সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই সময়ের সংক্ষিপ্ততার কারণে। তবে সংক্ষেপে যেটুকু আপনাদের বোঝাতে পারি সেটা হলো যে জামাত ইসলাম একটি অমানুষের দল, এরা মানুষ হলো না। এখন জামাত ইসলাম অমানুষের দল কি মানুষের দল? তাদের হত্যা করা বৈধ কি অবৈধ? ১৬ বছর আওয়ামী লীগ তাদের উপর যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে সেটা কতটা বৈধ ছিল বা অবৈধ ছিল, এরকম বিশাল এক ফিরিস্তি তার কথার মাধ্যমে উঠে এলো। এই বক্তব্য শোনার পর আমি বাংলাদেশকে নিয়ে লেখা বাংলাদেশ দি লেগাসি অফ ব্লাড, অ্যান্থনি ম্যাসকারেনহাসের একটি বই সংক্ষেপে একটু পড়লাম। বইটির সাবজেক্টের বাংলা অর্থ ছিল এরকম যে রক্তের দায় বাংলাদেশে ১৯৭১ সালের পর, অর্থাৎ ৭২ সাল থেকে ৮১ সাল পর্যন্ত শেখ মুজিব এবং জিয়াউর রহমানের হত্যার যে রক্তের দায়, বাংলাদেশের মানুষের প্রতি যে রক্তের দায় এবং তারা যে মানুষকে নিষ্পেষণ নির্যাতন হত্যা করেছিল, এরকম একটা বিরাট ফিরিস্তিমূলক একটি বই। এই ব্যক্তিটি ছিলেন একজন খ্রিস্টান, তেনার বাড়ি ছিলেন ভারতের গোয়ায়। তিনি পাকিস্তানের করাচিতে সাংবাদিকতা করতেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার সময় দ্য রেপ অফ বাংলাদেশ নামক বইটি ভীষণভাবে জনপ্রিয় করে তুলেছিল তাকে, এবং তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সপক্ষে পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিশাল ফিরিস্তি ইন্টারন্যাশনালি মানুষের সামনে তুলে ধরেছিলেন। তিনি ৭২ থেকে ৮১ সাল পর্যন্ত শেখ মুজিব এবং জিয়াউর রহমানের রাজনৈতিক ব্যর্থতা বা মানুষের প্রতি তাদের যে দায়িত্বহীন আচরণ বা তার বিনিময়ে তাদের যে নির্মম হত্যাকাণ্ড, এগুলো বিস্তর আলোচনা করে তিনি সমালোচিত হয়েছেন। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই তার প্রতি হতাশ হয়ে বইটা তারা আর পড়ে না, বা অনেক মানুষই আলোচনায় না থাকার কারণে পড়তে পারে না। এবং এই বইটি যেহেতু
72 থেকে 81 সাল পর্যন্ত দুইটা শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ এবং বিএনপির দুইটা শাসন ব্যবস্থা লেখা হয়েছে। সুতরাং সেখানে আওয়ামী লীগের দ্বিতীয় ভার্সন এবং বিএনপির দ্বিতীয় ভার্সন 1 সাল থেকে 5 সাল, আওয়ামী লীগের দ্বিতীয় ভার্সন 8 সাল থেকে 24 সাল, এটা আসেনি। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে সংক্ষেপে আমি এই কথাগুলোর একটু বিশ্লেষণ করব যে কীভাবে লেগাসি অফ ব্লাড তৈরি হয় একটা জাতির। এটার প্রথম কথা হচ্ছে জামায়াত ইসলাম একটা অমানুষের দল। আমি এটা মানুষকে অমানুষ এটা বলতে চাচ্ছি না, কিন্তু এই কথাটার দ্বারা বাংলাদেশের যে ব্লাডি সিচুয়েশন তৈরি হতে পারে তার একটা চিত্র বোঝার চেষ্টা করব। খেয়াল করুন, একজন নেতা যখন বলে যে আরেকটা দলকে, একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে যখন বলে, সেটা যে দলই হোক, যে ওই দলটা অমানুষের দল, তাদের হাতে রক্তের দাগ আছে, যদিও তারা এখন 71 সালের পরবর্তী প্রজন্ম, কিন্তু 71 সালে বিরাট একটি ভয়ানক হত্যাযজ্ঞ বাংলাদেশে সংঘটিত হয়েছে। সেই সংগঠনের হত্যাযজ্ঞের রক্তের দাগ যদি এখন 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের একটা জামাত বা শিবিরের কর্মীর মানে হাতে এই রক্ত যদি দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বাধীনতাপ্রেমী মানুষ তাদেরকে হত্যা করতে উদ্বুদ্ধ হবে, যেটা হয়েছিল 2009 সাল থেকে বা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত। প্রথমে জামাতের লোকজনকে হত্যা করা বৈধ হলো, জামাত এবং শিবিরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হত্যা করা হচ্ছিল, যার কোনো বিচার, কোনো প্রতিকার কেউ পায়নি। এরপরে যখন তাদেরকে কিছুটা দমানো সম্ভব হলো, তখন জামাত বিএনপি বলে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যাযজ্ঞ সংগঠিত করা হলো। একই পরিণতি যারা এই হত্যাযজ্ঞ, যাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছিল, যারা এই হত্যাযজ্ঞ করে পুরস্কৃত হচ্ছিল, তারা যখন তাদের প্রতিহিংসা প্রতিদ্বন্দ্বী কাছের লোকজনকে গুম করা শুরু করলো, তখন এদের ভিতরে অনেকেই, আপনারা জানেন যে আওয়ামী লীগের ইকরাম হত্যাকাণ্ড, আনার হত্যাকাণ্ড, এরকম অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গুম হওয়া শুরু করলো সাধারণ মানুষের মধ্যে থেকে। তখন আওয়ামী লীগ ধীরে ধীরে এই দল ভিতর থেকে ভেঙে পড়ল। তখন আওয়ামী লীগ তাকে নিজেকে ডিফেন্স করার জন্য প্রথমে পুলিশে ব্যাপক আর একটা নিয়োগ দিল ছাত্রলীগের, যারা প্রশাসনিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াই আওয়ামী লীগকে টিকে রাখলো। তারা আওয়ামী লীগকে ডিফেন্স করতে যেয়ে নির্মমভাবে বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন সময় হত্যা, খুন, গুম করেছে, প্রায় 600-র উপরে গুম করেছে। তো এই লেগাসি অফ ব্লাড তৈরি হবে যদি বিএনপির নেতৃবৃন্দের একটা অংশ এরকম বলা শুরু করে। আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পিছনে এরকম কিছু নেতাই যথেষ্ট। কারণ শেখ মুজিবের সময় আপনি যদি শাসন ব্যবস্থাকে বিশ্লেষণ করেন, এরকমই পাবেন। ব্যাংক ডাকাতি, নববধূকে হত্যা করা, ধর্ষণ করা, এরকম অনেক তনু হত্যাকাণ্ড বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ভিতরে এসে ধর্ষণ করা, রোজা ভেঙে থানার ভিতরে ধর্ষণ করা, মানুষের বাড়ি সম্পদ হরণ করা বৈধ, যেহেতু তাদের হাতে রক্তের দাগ, 30 লক্ষ মানুষের রক্তের দাগ রয়েছে। এবং সে আজকে যদি জন্মগ্রহণ করে, সে যদি জামাত করে বা শিবির করে, তাহলে তার হাতে রক্তের দাগ রয়েছে, তাকে হত্যা করা বৈধ। কারণ তার 3টি ভার্সন আছে। শুধু জামাতকেই হত্যা করা বৈধ নয়, এই বাংলাদেশের সাধারণ মানুষও যদি কেউ বিএনপির শাসন ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, যদি তার কোনো শাসন ব্যবস্থার কোনো কাঠামো পছন্দ না হয়, যদি তার শাসন ব্যবস্থার কোনো কাঠামো দ্বারা সে নির্যাতিত বা নিষ্পেষিত হয়, সে যদি এটার প্রতিবাদ করে, তাহলে সে হতে পারে গুপ্ত জামাত অথবা গুপ্ত শিবির। কারণ জামাতের 2 নম্বর ভার্সন আছে, সে সাধারণ বেশে জামাত করে। আপনি সাধারণ কোনো মানুষ আর থাকলেও না বাংলাদেশে, আবার সে ধীরে ধীরে শিক্ষিত, বুদ্ধিজীবী, কোনো পেশাজীবী বা সাংবাদিক, ব্যবসায়ী হয়, তাহলে তিনি হচ্ছেন পেশার গ্রুপ, গুপ্ত জামাত বা গুপ্ত শিবির। এই লেগাসি অফ ব্লাড বাংলাদেশে তৈরি হয়েছিল 1975 সালে 15ই আগস্ট, 1981 সালে 30শে মে, 2024 সালে 5ই আগস্ট। খুবই ভাগ্যবান, অহিংস, প্রতিশোধহীন
মন মানসিকতার একজন অধিকারী খালেদা জিয়া, যিনি মোটামুটি স্বাভাবিক মৃত্যু বরণ করেছে বলে ধরে নেওয়া যায়। তবে অনেকে বলে থাকে তাকে স্লো পয়জনিং প্রয়োগ করা হয়েছিল, তিনি ফ্যাসিস্ট সরকারের রসায়নে পড়ে মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে রাশিয়াদের নির্বাচনী এলাকা কিন্তু হাসানুল হক ইনু মেনন এরকম বাম ধারার কিছু শাহবাগী যারা ইসলামকে গালি দিয়ে, জামাত ইসলামকে গালি দিয়ে, যারা এই যে অটোমেটিক শুরু করেছে যে জাকাতের চেয়ে চাঁদাবাজ ভালো, চাঁদা ভালো, এরকম মানে ইসলামী শাসন ব্যবস্থা, মানবিক মূল্যবোধ সম্পন্ন, মানুষের প্রতি বিরাগভাজন হওয়া, নিজের রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে তাকে এনিহাও কটূক্তি প্রয়োগ করা, এটা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায় থেকে প্রথমে শুরু হয়নি। দু একজন করেছে যারা সেকুলার ছিল, ইসলামকে পছন্দ করতো না। দু একজন মাঝে মাঝে বলতো যে আমরা মুক্তিযুদ্ধ করেছি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য না। এরকম ধীরে ধীরে ইসলাম বিদ্বেষী, জামাত ইসলাম বিদ্বেষী অনেকটা ইসলাম বিদ্বেষীর কারণে হয়ে দাঁড়ায়। কারণ জামাত ইসলামের কর্মকাণ্ডের সাথে ইসলামের কিছু অনেক ফাংশন জড়িত। তার যেটা সমালোচনা করতে যাবেন দেখবেন যে ইসলামের সাথে জড়িয়ে যাবে। তখন হেফাজত জড়িয়ে যাবে, সাধারণ মানুষ জড়িয়ে যাবে, আপনার ভাই জড়িয়ে যাবে, বাপ জড়িয়ে যাবে, মা জড়িয়ে যাবে, বোন জড়িয়ে যাবে, স্ত্রী জড়িয়ে যাবে, নিজ পরিবারের ভিতরে তিনি কনসেন্ট্রেটেড হয়ে যাবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি ধরনের পানা চাইতে পারি? যারা বাংলাদেশে সুশীল, বুদ্ধিজীবী, জ্ঞানী, প্রতিভাবান, আপনারা কি করতে পারেন? আর বিএনপি এর প্রতিকার স্বরূপ কি করতে পারে? দুইটা ফাংশন আমার অবজারভেশন হচ্ছে, বিএনপি এর প্রতিকার স্বরূপ করার চেষ্টা করবে। যেরকম আপনারা জানেন যে স্পিকার অটোমেটিক বলেছে যে আমাদের ভিতরে ভদ্রলোক রয়েছে, তাদের সাথে ভালো ব্যবহার করেন, নাহলে সরকার পতন হবে। এক গ্রুপ চেষ্টা করবে, কিন্তু এটা কাজ হবে না। এক গ্রুপ জামাতের সাথে মিসমাচ করে হয়তো 5 বছর বা 10 বছর বা 15 বছর ক্ষমতায় থাকতে পারলেও পারতে পারে, মিটগুট করে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, যার জনপ্রিয়তা বেশি, স্বাভাবিকভাবে হয়তো বিএনপি আশা করবে জনপ্রিয়তা বেশি বা মেকানিজম যেভাবেই পারে ক্ষমতা থাকতে পারবে। কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না। এটা সুশীল একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরি করবে না। কারণ এটা আলটিমেটলি সংক্রামক ব্যাধির মতো ধীরে 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 বিএনপিকেও ফ্যাসিস্ট করে তুলবে। কারণ বিএনপি এই রাশেদ খান, ওই নুরু, ওই আমতারেক, ওই যে রাজাকার বলে গালি দিল যে একজন পার্লামেন্টে, ফজু পাগলা, এদের তো সহ্য করতে বলছে সাধারণ বাংলাদেশের জামাত সহ সাধারণ মানুষকে। এদের এই অসহ্য, যন্ত্রণাদায়ক, অবান্তর কথা সহ্য করতে হবে। এটা বলছে যে বিরোধী দলের বিরোধী মত প্রকাশ করার বা আপনার বিরোধী পক্ষর বিরোধী মত প্রকাশ করার অধিকার তো থাকতে হবে। এরকম স্লাং, এরকম নির্ঘাত, নিরেট, ভয়ঙ্কর রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বাক্যগুলো যদি সহ্য করতে হয়, এটা হয়তো জামাত ইসলামের পর্যায়ে সহ্য করে নেবে। জামাত ইসলামের কিছু নেতা নেত্রীর জিভ কেটে দেওয়া হবে, হাত কেটে দেওয়া হবে, চোখ পুড়িয়ে ফেলা হবে, গুম করে ফেলা হবে। এটা হয়তো তারা নিজেদের শহীদ হিসেবে মেনে নেবে। কিন্তু গুপ্ত জামাত, সাধারণ মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদের কি হবে? যারা বুদ্ধিজীবীরা চাকরি করবে, ব্যবসা করবে, সাংবাদিক হবে, তাদের কি হবে? তারাও তো পেশার গ্রুপ, তারাও তো গুপ্ত জামাত। এই গুপ্ত জামাত ভয়ঙ্কর একটা পরিণতির দিকে বাংলাদেশের জাতিকে নিয়ে যাচ্ছে। আমাদের মুক্তির উপায় কি হতে পারে? আমাদের শান্তিপূর্ণ রাজনৈতিক ট্রানজ্যাকশনের কি উপায় হতে পারে? আমরা পাকিস্তানকে প্রত্যাখ্যান করলাম, তারা আমাদের উপরে শাসন, জুলুম, নির্যাতন করেছে বলে। কিন্তু 71 সালের পর থেকে লাল ঘোড়া দাবড়ানো শুরু হলো। জাসদের 30 থেকে 40 হাজার নেতাকর্মীকে নির্মমভাবে হত্যাকাণ্ড করে এই লেগাসি অফ ব্লাড তৈরি করা হলো। জিয়াউর রহমানের আমলে বারবার সেনাকুর অজুহাতে অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হলো। আইনি প্রসেস তাদেরকে বৈধ ছিল কি বৈধ ছিল বলবো না, তবে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। গত 16 বছর এরকম হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আবার নতুন সংঘাতের দিকে, সংঘাতের আবহাওয়া, সংঘাতের বাতাস
তৈরি হচ্ছে নির্ঘাত। আপনারা শুনছেন যে বিএনপি বলছে যে এদের সহ্য করতে হবে, ফজল পাগলার অত্যাচার সহ্য করতে হবে, জিপ কেটে নিতে চাইতে হবে, তাদের কোনো ফৌজদারি মামলা হবে না। এটা বিএনপি কোনোভাবেই মোকাবেলা করতে পারবে না, কারণ স্থানীয় পর্যায়ে একটা বাড়ি বাড়ি শুরু হবে। যখন মেম্বার নির্বাচন শুরু হবে বাড়ি বাড়ি সংঘাত তৈরি হবে, নির্বাচন চেয়ারম্যান নির্বাচন শুরু হবে বাড়ি বাড়ি সংঘাত তৈরি হবে, জাতীয়ভাবে সংঘাত তৈরি হবে পার্লামেন্টারি নির্বাচনের সময়। বাংলাদেশ আবার এক লেগাসি ব্লাডের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক ট্রানজেকশন করার অধিকার, ক্ষমতা, বুদ্ধি, মেধা যাদের আছে তাদেরই সামনে এগিয়ে আসার তৌফিক দান করুন। এবং তাদেরকে আমন্ত্রণ জানাই, সুস্থ মস্তিষ্ক যাদের আছে, সুস্থ মেধা যাদের আছে, সুস্থ বুদ্ধি যাদের আছে, যারা বাংলাদেশকে শান্তিপূর্ণ উপায়ে শান্তিপূর্ণ পদ্ধতিতে কিছু দিতে পারে। আপনারা জানেন গত এই স্বাধীনতার পর থেকে 53-54 বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা ছাড়া বাংলাদেশে আর কিছুই দিতে পারেনি রাজনীতিবিদরা। হাজার হাজার মানুষকে খুন গুণ অত্যাচার আর কিছুই দিতে পারেনি। সাধারণ মানুষ বারবার ফুঁসে উঠে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে নিজেদের জীবন বাঁচিয়ে কিছু রুজিরুটি, কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যবসা শিল্প কারখানা গড়ে তুলেছে। স্বাধীনতার পর থেকে কোনো রাষ্ট্রের, শেখ মুজিব বলেন, জিয়াউর বলেন, খালেদা জিয়া বলেন, ধ্বজাধারী কেউ উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারেনি। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো পাবেন সব হয় পাকিস্তান আমলে, নয় ব্রিটিশ আমলে। এই ভয়ঙ্কর বাটপার রাজনীতিবিদদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।